বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের কোর্সের প্রায় শেষ পর্যায়ের ক্লাস, সম্ভবত আরেকটি ক্লাস হবে। গত যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল পারসুয়েসিভ এবং আর্গুমেন্টেটিভ রাইটিং কীভাবে লিখবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আজকের ক্লাসটি থেকেও গুরুত্বপূর্ণ ক্লাস ছিল গত ক্লাসটি। তো যারা ওই ক্লাসটি করতে পারো নাই, আশা করি তোমরা ভিডিওটা দেখে নেবে। আমি স্লাইডগুলো শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা, আজকে যে ক্লাসটা আমি করছি সেটার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা মোটামুটি ইতিমধ্যে জানো। তবু আরেকটু রিমাইন্ডার দেওয়ার জন্য খুব ছোট্ট একটি ক্লাস নিব, সম্ভবত 30 মিনিটসের। আমরা কীভাবে র্যাটোরিক্যাল ডিভাইস ইউজ করে ইংলিশ রাইটিংটাকে এনরিচ করব, মানসম্মত করব। তার আগে আমাদের জানা দরকার হোয়াট ইজ র্যাটোরিক্যাল ডিভাইস। র্যাটোরিক্যাল ডিভাইস হচ্ছে অলঙ্কার। কোন কোন অলঙ্কার ইউজ করে, কোন কোন ধরনের অলঙ্কার ইউজ করে আমরা আমাদের লেখাটাকে আরও সুন্দর করতে পারি, আরও পড়ার জন্য খুবই শ্রুতিমধুর অথবা অত্যন্ত চিত্তাকর্ষক করতে পারি, সেই ব্যাপারটি দেখানো হবে র্যাটোরিক্যাল ডিভাইসের মাধ্যমে। আমার গলা বসে গেছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো কী র্যাটোরিক্যাল ডিভাইস কমনলি ইউজড হয়? নর্মালি আমরা জানি যে প্রথম যেটা আমার স্লাইডে দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে র্যাপিটেশন অ্যাট দ্য বিগিনিং। অর্থাৎ আমি যদি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা লিখলে আমরা কিছু ওয়ার্ডকে রিপিট করতে পারি, অথবা কিছু ফ্রেজকেও রিপিট করতে পারি, অথবা আমরা কিছু ক্লজের অংশকে কিন্তু রিপিট করতে পারি। সেটি হচ্ছে র্যাপিটেশন মাধ্যমে অনেক সময় কোনো একটা পার্টিকুলার আইডিয়াতে আমরা এমফেসাইজ করতে পারি, কোনো একটা আইডিয়াকে আমরা রিদমিক্যালি, পাওয়ারফুলি, ফোর্সফুলি এটাকে প্রেজেন্ট করতে পারি। এটা একটা অলঙ্কার। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণের মাধ্যমে, উদাহরণে যে দেওয়া আছে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, উই শ্যাল ফাইট অন দ্য ল্যান্ডিং গ্রাউন্ডস। উইনস্টন চার্চিল তার একটা বক্তব্যে বলেছিল যে আমরা বিচের মধ্যে ফাইট করব, আমরা ল্যান্ডিং গ্রাউন্ডসের মধ্যে ফাইট করব। আমরা জানি যে শেখ মুজিবুর রহমানও কিন্তু তার বক্তব্যের মধ্যে এরকম কিছু র্যাটোরিক ইউজ করেছিলেন, মানে অ্যানাফোরা ইউজ করেছিলেন। কিছু ওয়ার্ড এবং কিছু ফ্রেজকে তিনি রিপিট করছিলেন। এই কিছু ওয়ার্ড, বক্তব্যের মধ্যে কিছু ওয়ার্ড, কিছু ফ্রেজে অথবা কিছু ক্লজের একটা অংশকে রিপিট করাটাই হচ্ছে অ্যানাফোরা। এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় কোনো একটা আইডিয়াকে ফোকাস করার জন্য, আইডিয়াটাকে জোর দিয়ে বলার জন্য, রিদমিক্যালি বলার জন্য, পাওয়ারফুলি বলার জন্য, যেটা একটা ইম্প্যাক্টটা যাতে ম্যাক্সিমাম হয়। তাহলে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট লাভ করার জন্য আমরা অ্যানাফোরা ইউজ করব। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, উই শ্যাল ফাইট অন দ্য ল্যান্ডিং গ্রাউন্ডস। আমরা দেখতে পাচ্ছি উই শ্যাল ফাইটটা, এই অংশটুকু দুটা ক্লজের মধ্যে এই অংশটুকু রিপিট হয়েছে। সো দ্যাট ইজ অ্যানাফোরা, রেপিটেশন অফ পার্টিকুলার ওয়ার্ডস অর ফ্রেজেস অ্যান্ড সামটাইম ক্লজেস। এটা হচ্ছে একটা র্যাটোরিক্যাল ডিভাইস। সেকেন্ড যে ডিভাইসটার কথা বলবো সেটি হচ্ছে, সেকেন্ড ডিভাইসটি হচ্ছে আমরা অ্যান্টিথেসিস হচ্ছে কন্ট্রাস্ট অফ অপোজিটস। অর্থাৎ দুটো অপোজিট বর্ণনাকে কন্ট্রাস্ট করলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এই আইডিয়ার ক্ল্যারিফিকেশনের জন্য, আইডিয়াটাকে ক্লিন এবং ক্ল্যারিফাইড ওয়েতে উপস্থাপন করার জন্য কন্ট্রাস্ট ইউজ করা হয়। কন্ট্রাস্ট করলেই আমরা আসলে আইডিয়াটা স্পষ্ট বুঝতে পারি। সেই আইডিয়াকে স্পষ্ট করার জন্য অ্যান্টিথেসিস ইউজ করে। অ্যান্টিথেসিস ডেফিনেশনটা আমরা দেখি, তোমরা আমার জবলেট বইয়ের মধ্যে পাবা, বা তোমাদের যে বাজারের যে বই আছে, টার্মসের বই, লিটারি টার্মস অ্যান্ড র্যাটোরিক অ্যান্ড প্রসোডি বই আছে, সেখানেও তোমরা পাইবা। ডেফিনেশনটা হচ্ছে জাক্সটাপোজিং টু কন্ট্রাস্টিং
ideas in balanced phrases or clauses. Juxtaposing মানে সাইড বাই সাইড, জাক্সটাপোজ মানে হচ্ছে প্লেসিং সাইড বাই সাইড, অথবা রানিং সাইড বাই সাইড, প্লেসিং সাইড বাই সাইড, অথবা রানিং সাইড বাই সাইড। এটাকে বলে জাক্সটাপোজিং টু কন্ট্রাস্টিং আইডিয়াস ইন ব্যালেন্সড ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। দুইটা বিপরীত ধর্মী অথচ ব্যালেন্সড, দুইটা বিপরীতধর্মী আইডিয়াকে, ধারণাকে প্রেজেন্ট করা, পাশাপাশি প্রেজেন্ট করা, করে তাদের মধ্যে কন্ট্রাস্ট এবং কম্পেয়ার করা। ইন এ ব্যালেন্সড ফ্রেজেস, ফ্রেজগুলো ব্যালেন্সড হইতে হবে, ক্লজ ইউজ করলে ক্লজগুলো ব্যালেন্সড হইতে হবে। আমরা উদাহরণ দেখি। ইফেক্ট কেন আমরা এটা ইউজ করব? হাইলাইটস স্টার্ক ডিফারেন্সেস ক্রিয়েট ক্ল্যারিটি। দুটা আইডিয়ার মধ্যে পার্থক্য বোঝাতে, অথবা আমরা যে আইডিয়াটা নিয়ে কথা বলছি, যে আইডিয়াটাকে এক্সপ্লেন করছি, সেটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এই অ্যান্টিথেসিস ইউজ করব। এক্সাম্পল দেখছি, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। চার্লস ডিকেন্স বলছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। এটা ছিল সবচেয়ে সেরা সময়, এটা ছিল সবচেয়ে খারাপ সময়, এটা ছিল সবচেয়ে ভালো সময়, এটা ছিল সবচেয়ে খারাপ সময়। তো কেন সবচেয়ে ভালো সময় সেটাও বর্ণনা করেছেন, কেন সবচেয়ে খারাপ সময় আর সেটাও বর্ণনা করেছেন। তো দুইটা কন্ট্রাস্টিং আইডিয়া যখন পাশাপাশি প্রায় ব্যালেন্সড ফ্রেজ বলতে ওই ফ্রেজগুলোকে বোঝায় যেটা লেংথ প্রায় সমান, যেটা শব্দচয়ন এবং আমরা যে ওয়ার্ড চয়েস, নাম্বার অফ ওয়ার্ডস, এটা মোটামুটি সমান হয়। সো দ্যাট ইজ কল্ড ব্যালেন্সড ফ্রেজেস অথবা ব্যালেন্সড ক্লজেস। যে দুটো ক্লজ বা যে দুটো ফ্রেজ ইউজ করবো, যে দুটোর মধ্যে তুলনা করবো, তাদের মধ্যে নাম্বার অফ ওয়ার্ডস, নাম্বার অফ এলিমেন্টস সমান থাকবে বা কাছাকাছি থাকবে। এটাকে বলে ব্যালেন্সড ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। তো দুইটা বিপরীতমুখী ধারণাকে কম্পেয়ার করলে দুইটা ধারণা স্পষ্ট হয়ে যাবে এবং আমরা যে আইডিয়াটা নিয়ে আলোচনা করছি সেই আইডিয়াটা ক্লিয়ার হবে। ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা এটা ইউজ করব। তারপর হচ্ছে আমরা নেক্সট যে রেটরিক্যাল ডিভাইসটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন। আমরা অনেক সময় এমন কিছু কোয়েশ্চেন করি, রেটরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে আমরা এমন সময় অনেক প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর জানতে চাই না। যেমন মেঘনাদবধ কাব্যের মধ্যে মাইকেল মধুসূদন বলছে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এটার উত্তর জানতে চায় নাই। তো কিছু প্রশ্ন আছে যেটা উত্তর জানতে চাওয়া হয় না, কিন্তু প্রশ্ন তো চিহ্ন দেওয়া হয়, উত্তর জানতে চাওয়া হয় না। এই ধরনের প্রশ্নকে বলে রেটরিক্যাল কোয়েশ্চেন্স। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা কি আমাদের সন্তানদেরকে এমন একটা পৃথিবীতে রেখে যাব যে পৃথিবীটা ডাইং, যে পৃথিবীটা মুমূর্ষ, যে পৃথিবীটা মরে যাচ্ছে। এই প্রশ্নের জবাব চায় নাই, কারণ তুমি সেই জবাব চাও নাই। তোমার লেখার মধ্যে বোঝা যাচ্ছে তুমি যে ধরনের লেখা লিখছো সেই লেখার মধ্যে জবাব দেওয়াও সম্ভব না। তুমি শুধু প্রশ্ন রেখে গেলা, উত্তরের আশা না করেই মানুষের মনে প্রশ্নটা জাগিয়ে দিলা। আর উত্তরটা তুমি জানো, উত্তরটা তুমি কারো কাছ থেকে প্রত্যাশা করছো না। প্রশ্নের মাধ্যমে তুমি অন্যদের মনে সেম প্রশ্নটি তুমি জাগিয়ে তুললা। তাহলে এই প্রশ্নের উত্তর চাওয়া হয় না, বরং অন্যের মনে সেই প্রশ্নটা জাগিয়ে তোলে। আশা করি আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, যদি গলা বসে গেছে। তাহলে রেটরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে এটা অলংকারিক প্রশ্ন। এমন একটা প্রশ্ন করব যেটা উত্তর আমি আসলে জানতে চাই না, মানুষের মনে শুধু প্রশ্নটা জাগিয়ে তুলতে চাই। আস্কিং এ কোয়েশ্চেন নট meant টু বি আনসার্ড, এমন একটি প্রশ্ন করা নট meant টু বি আনসার্ড, যেটা চাই না কেউ জবাব দেব বা জবাব পাবো সেই আশা করে প্রশ্নটি করা হয় না। এটা হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন, অলংকারিক প্রশ্ন। রেটরিক্যাল শব্দ হচ্ছে অলংকারিক, অলংকারপূর্ণ, অলংকারযুক্ত। ইফেক্ট এটা কেন ব্যবহার করি? প্রভোক্স, কারণ এটা ইউজ করলে প্রভোক্স থট, আমাদের চিন্তাকে জাগরিত করে। সার্টলি গাইড দ্য রিডার্স পার্সপেক্টিভ, রিডার আসলে কোন জিনিসটা প্রিচ করতে যাচ্ছে, কোন জিনিসটা রিডার বলতে যাচ্ছে, বোঝাতে যাচ্ছে, তার মোরালটা কি, যে সেটা সে শেখাতে যাচ্ছে, সেটার দিকে সে ধাবিত করতে পারে, চিন্তাটাকে সেদিকে
জাগরুক করে ধাবিত করতে পারে। একটা এক্সাম্পল, isn't it time we change the way we treat our planet? আচ্ছা, এটা কি উপযুক্ত সময় না? isn't it time, এটা কি উপযুক্ত সময় না? we change the way we treat our planet, আমরা আমাদের পৃথিবীটাকে যেভাবে ট্রিট করছি সেই দৃষ্টিভঙ্গি, সেই প্রক্রিয়াটাকে আমরা চেঞ্জ করতে পারি না? এটা কি উপযুক্ত সময় না? দেরি হয়ে যাচ্ছে না? আমাদের কি এখনই উপযুক্ত সময় না যে আমাদের এই পৃথিবী সম্পর্কে, পৃথিবীকে যেভাবে আমরা আচরণ করছি, পৃথিবীর সাথে যেভাবে আমরা খারাপ ব্যবহার করছি, সেই প্রক্রিয়াটা চেঞ্জ করা? আমরা দেখতে পাচ্ছি এটা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু এটা উত্তর চাওয়া হয়নি। এটা আসলে গ্লোবাল ওয়ার্মিং নিয়েই কথাটা বলেছে। তারপরে আমরা যে র্যাটোরিক্যাল ডিভাইসটা ইউজ করবো সেটা নাম হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম নিয়ে আমরা একটা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম, আমার মনে যতটুকু মনে পড়ে, তোমরা যদি মনে থাকে আর একটু রিমাইন্ড করে দিচ্ছি। প্যারালেলিজম হচ্ছে ব্যালেন্স স্ট্রাকচার। আমরা উদাহরণ দেখি সরাসরি, she came, she saw, she conquered, অর্থাৎ একই ধরনের একটা রিদম তৈরি হবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা একই রকম হবে। she came past indefinite tense, she saw past indefinite tense, she conquered এটাও past indefinite tense, আর কর্তা একই, সে এসছিল, সে দেখেছিল, সে জয় করছিল, আসলো, দেখলো এবং জয় করলো। এটাকে বলে প্যারালেলিজম, খুবই ইম্পর্ট্যান্ট প্যারালেলিজম রাইটিংয়ের মধ্যে, ইংলিশ রাইটিংয়ের মধ্যে। আমি আগের একটা ক্লাসে প্যারালেলিজমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বিশেষ করে সম্ভবত পাংচুয়েশন চ্যাপ্টারের মধ্যে প্যারালেলিজমটা আছে, তো তোমরা আর একটু গো থ্রু করবা, ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা ছোটো ছোটো সেন্টেন্স আমরা একটা ক্লজ বলতে পারি। she came একটা ক্লজ, she saw, she conquered, এটা আসলে আলাদাভাবে প্রত্যেকটাই সিম্পল সেন্টেন্স, কিন্তু যদি একসাথে বলি তাহলে এটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তো ইউজিং সিমিলার গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স ফর ক্ল্যারিটি অ্যান্ড রিদম, আসলে ক্ল্যারিটি এবং রিদম সৃষ্টি করার জন্য, যেমন এটা রিদম সিস্টেম, she came, she saw, she conquered, তাহলে সিমিলার গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে খেয়াল রাখতে হবে প্যারালেলিজমের মধ্যে সিমিলার স্ট্রাকচার থাকে। যদি প্রেজেন্ট সিম্পল হয়, সবগুলো প্রেজেন্ট সিম্পল হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। এটা কেন ইউজ করা হয়? এনহ্যান্সেস রিডাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট। এটা ইউজ করা হয় রিডাবিলিটি, তোমার লেখাটা যিনি পড়ছেন সে তার রিডাবিলিটি, তার বোধক্ষমতা, পরে বোঝার ক্ষমতাকে বাড়ানোর জন্য, অ্যান্ড ইম্প্যাক্ট সৃষ্টি করার জন্য, পরে তার ভিতরে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করলো। এটা তো একটা অলঙ্কারগুলো দেওয়া হয় যাতে কোনো কিছু জোর দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। পরের যে আমরা স্লাইডে যাচ্ছি এটা হচ্ছে হাইপারবোল কবিতায় সবচেয়ে বেশি ইউজ হয়, বক্তব্যের মধ্যে হাইপারবোল ইউজ হয়, আবার আমরা বর্ণনার ভিতরেও হাইপারবোল ইউজ করতে পারি। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জন বা অতিশায়ন বলে, বাংলায় বলে অতিরঞ্জন অথবা অতিশায়ন। কোনো কিছুকে, কোনো আইডিয়াকে, কোনো যোগ্যতাকে বাড়িয়ে বলা, বা কোনো অযোগ্যতাকে সেটাকেও বাড়িয়ে বলা, যোগ্যতা হোক আর অযোগ্যতা হোক সেটাকে বাড়িয়ে বলাটা হচ্ছে হাইপারবোল। এটাকে বলে ডেলিবারেট এক্সাজারেশন। ডেফিনিশন, এক্সাজারেটিং অর ফর এমফেসিস অর ইফেক্ট, জোর দেওয়ার জন্য অথবা কোনো ইফেক্ট, কোনো ফলাফল, কোনো প্রভাবকে জোর দিয়ে বোঝানোর জন্য এটাকে এক্সাজারেট করে, কোনো বিষয়বস্তুকে মানে এমফেসাইজ দেওয়ার জন্য এক্সাজারেট করে। এক্সাজারেট করা মানে হচ্ছে অতিশয়ন করে। তোমরা পড়েছো, তোমরা তো যখন লিটারি টার্মস পড়েছো সেখানে পড়াচ্ছ, যেমন দেখা হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়? অ্যাডস ড্রামা, হিউমার, আর্জেন্সি। এটাকে নাটকীয়তা মানে তোমার লেখার মধ্যে নাটকীয় যোগ করতে, হিউমার যোগ করতে বা আর্জেন্সি যোগ করতে এটা ইউজ করা হয়। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ টল্ড ইউ এ মিলিয়ন্স টাইমস, আমি তোমাকে বলেছি 10 লক্ষ বার। তার মধ্যে আসলে কাউকে 10 লক্ষ বার বলি না, মানে বোঝাতে চেয়েছি যে তোমাকে বারবার বলা হয়েছে, এতবার বলেছে যে বিরক্ত হয়ে গেছে।
সে বলছে আই হ্যাভ টোল্ড ইউ এ মিলিয়ন টাইমস বলা সম্ভব না, এটা এক্সাজারেশন। এটাতে বোঝাতে চেয়েছে কি? বোঝাতে চেয়েছে সে জোর দিয়ে বলতে যাচ্ছে যে তোমাকে এটা অনেকবার বলা হয়েছে। সো ইট ইজ ইউজ টু এমফেসাইজ। হাইপারবল ইউজ করেছে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি আমাদের জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতার মধ্যে ইউজ করছে। বনলতার রূপকে এত বেশি ফুলে ফাঁপে বর্ণনা করছে, এই ফুলে ফাঁপে বর্ণনা করতে গিয়ে তিনি অনেক হাইপারবল ইউজ করেছেন, এক্সাজারেশন করেছেন। যেমন তার চুল এত সুন্দর, বনলতার চুল এত সুন্দর, বনলতা সেনকে তিনি অতি প্রশংসা করেছেন, তার রূপের অতি প্রশংসা করেছেন। তার চুলকে বলেছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। তো বনলতার চুলের প্রশংসা করছে, চুল অন্ধকার বিদিশার নেশার মতো। নেশা মানে নিশুতি রজনী, অন্ধকার নিকষ কালো রজনীর মতো। তার চুলের কালার অতটা ঘন, তার কেশ সৌন্দর্য এতটা প্রগাঢ় কালো। মুখ তার সাবস্ত্রীর কারুকার্য, মুখকে বলেছে সাবস্ত্রীর কারুকার্য। আবার চোখকে বলেছে পাখির নীড়ের মতো চোখ তুলে দেখেছিলেন নাটোরে বনলতা সেন। তো পাখির নীড়ের মতো চোখকে বর্ণনা করছে পাখির নীড়, মেয়েদের চোখের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে জীবনানন্দ দাশ তার প্রেমিকা বনলতা সেনের চোখকে তুলনা করছে পাখির নীড়, পাখির বাসার মতো। সো এটা হচ্ছে এক্সাজারেশন, অর্থাৎ অতি সুন্দর বোঝাতে যেয়ে তিনি এক্সাজারেট করেছেন, তিনি হাইপারবল ইউজ করেছেন। তো এটা করা হয় এমফেসাইজ ইমোশন অর ইন্টেন্সিটি, আবেগ এবং ইন্টেন্সিটি, তীব্রতা, আবেগের প্রখরতা, আবেগের তীব্রতা বোঝাতে গিয়ে বা জোর দিতে গিয়ে তিনি হাইপারবল বা আমরা এক্সাজারেট করি। তোকে 100 বার বলেছি, এই যে 100 বার আসলে বলে নাই, তো যেটা জোর দিয়ে বলা। তারপর আমরা ম্যাটাফোর এবং সিমিলি, ম্যাটাফোর সিমিলি আমরা তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার আছো, ফার্স্ট ইয়ার থেকেই পড়া শুরু করছো ম্যাটাফোর কি, সিনোনিম কি, সিমিলি কি। তো ম্যাটাফোর আমি আর নতুন করে বোঝাচ্ছি না। ম্যাটাফোর আর সিমিলি পরস্পরের কাজিন বলা যায়। সিমিলি আমরা চিনব কীভাবে, লাইক এবং অ্যাস থাকবে। আর ম্যাটাফোর দিয়ে কি একটু রূপক বোঝাবে, হ্যাঁ রূপক বোঝাবে। ইনডাইরেক্ট কম্পারিজন টু ডিফারেন্ট থিংস, এটা হচ্ছে ইনডাইরেক্ট কম্পারিজন হবে। আর ডাইরেক্ট কম্পারিজন হবে তোমার সিমিলি, ইনডাইরেক্ট কম্পারিজন হবে কি ম্যাটাফোর, রূপক। এটা কেন ইউজ করা হয়? অ্যাডস ভিভিড ইমেজারি অ্যান্ড ডেপথ, গভীরতা বোঝানোর জন্য, চিত্রকল্প তৈরি করার জন্য। পাঠকের মনে তোমার লেখা পড়ে এক ধরনের চিত্র ভেসে উঠবে, সেই চিত্র ভাসানোর জন্যই আমরা ম্যাটাফোর বা সিমিলি ইউজ করি। যেমন টাইম ইজ থিফ, টাইম ইজ লাইক এ থিফ বলে নেই, টাইমটাই থিফ, তাহলে এটা ম্যাটাফোর। সিমিলি উদাহরণ হচ্ছে ব্রেভ এজ এ লায়ন, সে সিংহের মতো ব্রেভ। তাহলে আমরা জানি অ্যাজ এবং লাইক ইউজ করে সিমিলিতে। আর ম্যাটাফোর কি, দুটা ডিসিমিলার থিংয়ের মধ্যে ইনডাইরেক্ট কম্পারিজন বোঝাবে। হোয়েন ইউজ ইট হোয়েন পেইন্ট মেন্টাল পিকচার অর স্টিয়ার ইমাজিনেশন, এটা আগেও আমরা বলেছি যে মেন্টাল পিকচার এবং আমাদের ইমাজিনেশনকে জাগিয়ে তুলতে অথবা কোনো মানসিক চিত্র আঁকতে আমরা ম্যাটাফোর এবং সিমিলি ইউজ করি, এটা আমরা বহুবার পড়েছি। এলিটারেশন অ্যাসোনেন্টস আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে। এলিটারেশন হচ্ছে কনসোনেন্ট রেপিটেশন, আর অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েল সাউন্ড রেপিটেশন। একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে কি ভাওয়েল। তো একটা ভাওয়েল সাউন্ডটা যখন র্যাপিড করবে তখন এটা হবে এলিটারেশন, আর অ্যাসোনেন্স আর কনসোনেন্ট যখন রেপিটেশন হবে তখন এটা হবে এলিটারেশন। এক্সাম্পল দিচ্ছি আমরা, দ্য ওয়াইল্ড উইন্ড সুইপড দ্য উইলোস, দ্য ওয়াইল্ড উইন্ড সুইপ দ্য উইলোস। তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ, এই শব্দটা প্রতিটা শব্দের মধ্যে ডাব্লিউ আছে, তাহলে এটা কনসোনেন্ট রেপিট করা হয়েছে। কনসোনেন্ট রেপিট করলে হয় এলিটারেশন, আর ভাওয়েল রেপিট করলে হয় অ্যাসোনেন্স। ঠিক আছে।
এটা তোমরা পড়েছো, আমি এটি আর আলোচনা করার সময় নষ্ট করছি না। আজকের আলোচনাটা সবাই তোমরা জানো, ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস। গত ক্লাসের একটা অংশ ছিল অ্যারিস্টটলের এই কীভাবে পারসুয়েট করা যায়, কীভাবে পারসু করবে, রিডারকে কীভাবে কনভিন্স করবে, তোমার যে খাতা কাটতেছে যে এক্সামিনার তাকে কীভাবে কনভিন্স করবে। কনভিন্স করতে তোমাকে লেখার মধ্যে বলেছি লেখক পাঠককে কনভিন্স করতে, অথবা যা এক্সামিনার পরীক্ষার এক্সামিনারকে কনভিন্স করতে লেখার মধ্যে যদি এটা আর্গুমেন্টেটিভ ডেভেলপমেন্ট হয় বা লজিক্যাল ডেভেলপমেন্ট হয় বা পারসুয়েসিভ কোনো কিছু পারসু করা, কনভিন্স করার মতো কোনো লেখা হয়, আমরা অনেক সময় প্রবলেমেটিক লেখাগুলোতে সেগুলো দেখি, ডিবেট করার সময় দেখি। তো সেই জিনিসগুলো যখন ডেভেলপ করব তখন যুক্তির মধ্যে আমাদের কি থাকতে হবে, ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস, অথবা লোগোস, প্যাথোস অ্যান্ড ইথোস। এটা অ্যারিস্টটল বলে আজ থেকে 2200-2300 বছর আগে বলে গেছে। তো সেটা গত ক্লাসে পড়িয়েছিলাম। আরও গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে পিল মেথড। বলেছিলাম একটা রচনার যদি 10টা প্যারাগ্রাফ থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এই ফিল অ্যাপ্লাই করতে হবে। ফিল, PEEL, ফিল। পি মানে হচ্ছে পয়েন্ট, ই মানে হচ্ছে এভিডেন্স, ই মানে হচ্ছে এভিডেন্স, আরেকটা ই হচ্ছে পরের ই, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। এল মানে হচ্ছে লিঙ্ক। তো গত ক্লাসে এটা দেখিয়েছিলাম যে আমরা যখন একটা রচনা লিখবো বা বড় কোনো আমরা রিপোর্ট লিখবো, যাই লিখি না কেন, আমরা যখন প্যারা করে লিখবো, প্রত্যেকটা প্যারাতে কিন্তু একটা সুনির্দিষ্ট পয়েন্ট থাকবে। তাহলে প্রথমে ওই পয়েন্টটা স্টেটমেন্ট করতে হবে, পয়েন্টটার সম্পর্কে বা পয়েন্টটাকে পরিচয় করে দিতে হবে। মানে প্রথম লাইনটাকে বলি পয়েন্ট, মানে হচ্ছে এটাকে আমরা বলি টপিক স্টেটমেন্ট বা টপিক সেন্টেন্সও বলি আমরা। তাহলে প্রত্যেকটা প্যারার প্রথম লাইনটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, এটাকেই পয়েন্ট বলি। এটা হচ্ছে আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেই পয়েন্টটাকে ইন্ট্রোডিউস করে দেবো প্রথম লাইনে, এটাকেই টপিক সেন্টেন্স। তো আমি 10টা প্যারাগ্রাফ লিখলে 10টা প্যারাগ্রাফে যদি 10টা পয়েন্ট আলোচনা করি, তাহলে প্রতিটা পয়েন্ট প্রথম লাইনে এটাকে আমি ইন্ট্রোডিউস করে দেবো, এটাই পয়েন্ট। এটাকেই বলে টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তারপরে আমি প্যারাগ্রাফের মধ্যে এভিডেন্স দিব, আমি পয়েন্টের সাপোর্টে কী দিব, এভিডেন্স দিব। তো এভিডেন্স আমি ব্যাখ্যা করছিলাম যে এভিডেন্স বলতে বোঝা হচ্ছে ডেটা, ফ্যাক্টস এবং স্ট্যাটিস্টিক্স। ডেটা, ফ্যাক্টস এবং স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমি পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য আমি কিছু এভিডেন্স দিব, কিছু প্রমাণ দিব, কিছু ডেটা উল্লেখ করব, কিছু স্টেটমেন্ট, ফ্যাক্টস, একদম সত্য কথা, সত্য কোনো উদাহরণ রেফারেন্স দিব, স্ট্যাটিস্টিক্স দিব, কোনো ধরনের পরিসংখ্যান দিব। দিলে আমাদের এটা কনভিন্সিং হবে, সবাই ভাববে যে না, সে তো ফালতু কথা বলছে না, ফালতু কথা বলতেছে না, তার লজিক আছে, তার সে এভিডেন্স দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। তারপরে এই এভিডেন্সটাকে এক্সপ্লেন করতে হবে যে কীভাবে এই এভিডেন্সগুলো আমার পয়েন্টটাকে সাপোর্ট করছে, আমার এই এভিডেন্সগুলো কীভাবে পয়েন্টটাকে সাপোর্ট করছে, সেটাকে আমি এই এভিডেন্সগুলোকে এক্সপ্লেন করে দেখাবো যে এভিডেন্সগুলো পয়েন্টটাকে সাপোর্ট। প্রথমে এভিডেন্স দিব, এভিডেন্স দিয়ে দিব, এভিডেন্সের বর্ণনা দিব, তারপর এভিডেন্সগুলো কীভাবে পয়েন্টটাকে, আমার স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে সেটা ব্যাখ্যা করব। তারপর লিঙ্ক আমি করতে পারি দুভাবে। যদি পরের প্যারাগ্রাফ হয়, আমি এমন কিছু লিখব যাতে পরের প্যারাগ্রাফের সাথে লিঙ্ক হয়, অথবা আমি আমার যে সাবজেক্ট ম্যাটার, যে পয়েন্ট, এই পি এর সাথে আমার এলটাকে লিঙ্ক আপ করে দেবো, যে আমার শেষ স্টেটমেন্টটা কীভাবে প্রথম পয়েন্টটাকে সামারাইজ করছে। অথবা আমি এখানে লিঙ্ক করব পরের প্যারাগ্রাফের সাথে, যে লজিক্যাল একটা বন্ডিং তৈরি হয়, এটা বলে লিঙ্ক আপ বলে। মানে কনক্লুশন বা কনক্লুডিং লাইন, সেটা পয়েন্টটাকে সামারাইজ করবে, লিঙ্কটা ওই পয়েন্টটাকে সামারাইজ করবে এবং পরবর্তী যে প্যারাগ্রাফ থাকে সেটার সাথে এটা সংযোগ স্থাপন করবে। এমন ওয়ার্ড, শব্দ চয়ন এবং এমন সেন্টেন্স চয়ন করতে হবে এখানে। এই গেল ফিল মেথড। ফিল দিয়ে আমরা কীভাবে আমাদের আর্গুমেন্ট বা পারসুয়েসিভ স্টেটমেন্ট ডেভেলপ করবো সেটা আমি বলবো।
যদি সিঙ্গেল প্যারাগ্রাফ হয় তাহলে সিঙ্গেল প্যারাগ্রাফ হলে আমাকে যে শুধু একটা প্যারাগ্রাফ লিখতে বলে, একটা প্যারাগ্রাফ লিখলে তো এক প্যারাই, যেটা আমরা পর প্যারাগ্রাফ বলি, ইন্টারমিডিয়েটে প্যারাগ্রাফ দেখে আসছি। সেক্ষেত্রে ওই একটা প্যারার মধ্যে ফিল মেথডটা অ্যাপ্লাই করতে হবে, পয়েন্ট, এভিডেন্স, এক্সপ্লেনেশন, লিঙ্ক আপ। 10টা প্যারাগ্রাফ হলে প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে আমার ফিল মেথড অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে লজিক্যাল ডেভেলপমেন্ট। আর সাথে রাখতে হবে আমার এরিস্টটলের কনসেপ্ট। এটি লাস্ট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম যে এরিস্টটলের কনসেপ্ট, লজিক ডেভেলপ করতে, আর্গুমেন্ট ডেভেলপ করতে আমার লেখার মধ্যে লোগোস থাকতে হবে। লোগোস মানে হচ্ছে লজিক, প্যাথোস মানে হচ্ছে আমার আমার ইয়ে থাকবে, ইমোশন থাকবে, আমার ইমোশনাল টাচ করতে হবে। ইথোস মানে হচ্ছে আমার ক্রেডিবিলিটি থাকবে, অর্থাৎ আমি যে বিষয়বস্তুর উপর লিখছি সেই বিষয়বস্তুর উপর লেখার যোগ্যতা আমার আছে, আমি সেই রেফারেন্স দিব। আমি আমার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করব, যে আমি যে তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা করবে। অভিজ্ঞতা বর্ণনা করলেই মানুষ বুঝবে যে তোমার কী আছে, এই সম্পর্কে বলার যোগ্যতা আছে। সে অভিজ্ঞতা হতে পারে তোমার একাডেমিক এক্সপিরিয়েন্স, হইতে পারে তোমার চাকরির এক্সপিরিয়েন্স, হইতে পারে তোমার ভ্রমণের এক্সপিরিয়েন্স, হইতে পারে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স, হইতে পারে তোমার এটা একটা অফিসিয়াল ডেজিগনেশন, যে তুমি ওই পোস্টে কাজ করছো, সুতরাং এই পোস্টে তুমি তোমার কাজে হচ্ছে এটা। তো এটা হচ্ছে ক্রেডিবিলিটি। পাঠক যখন দেখবে তোমার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার ক্রেডিবিলিটি আছে, তুমি এই টপিকের উপর এক্সপার্ট, তখন পাত্তা দেবে। পাত্তা দেওয়া মানে কনভিন্সড হওয়া, আর কনভিন্স করাকেই বলে পারসুয়েশন। এটাকে বলে পারসুয়েসিভ রাইটিং, কাউকে পারসু করা, কনভিন্স করা, বিশ্বাস করতে বা কোনো অ্যাকশন নিতে কনভিন্স করা। আর প্যাথোসটা হচ্ছে ইমোশন। মানুষকে যখন ইমোশনালি কোনো একটা জিনিস টাচ করবে, মানুষ যখন ভাববে যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা উপকৃত হচ্ছে বা তাকে ঠকানো হয়েছে অথবা সে বিপদে পড়তে, তখন তার ইমোশনটা জেগে উঠবে। তো এমন কিছু শব্দচয়ন করতে হবে। আমরা র্যাটোরিক্যাল কোয়েশ্চেন করতে পারি, যে আমি বলেছিলাম আমাদের সন্তানদেরকে আমরা এমন এক পৃথিবীতে রেখে যাব যে পৃথিবীটা মরে যাচ্ছে, বা যে পৃথিবীটা মুমূর্ষ। এটাও কিন্তু একটা ইমোশনাল টাচ করা, এটা প্যাথোস। এই ধরনের প্যাথোস ইউজ করবা। গত ক্লাসে বিস্তারিত প্রায় 1 ঘন্টা 18 মিনিটে বলেছি এই সমস্ত ব্যাপারে, তো এটা নিয়ে আলোচনা করছি না। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাইকোলন, পাওয়ার অফ 3। তো ট্রাইকোলন কিছুটা প্যারেনথেসিসের মতো, তোমার প্যারালেলিজমের মতো, পরপর 3টা কোলন দিয়ে 3টা কথা বলা হয়। এটা নর্মালি প্লিজিং রিদম তৈরি করে। মেমোরাবিলিটি, আমি যে বক্তব্য দিব এটা মনে থাকবে আমি যদি ট্রাইকোলন ইউজ করি। কোলন থেকে আসছে ট্রাইকোলন, 3টা কোলন। সো ট্রাইকোলন কি জিনিস আমরা ইয়ে পড়ছি, মানে গণতন্ত্রের সংজ্ঞা পড়তে গিয়ে পড়েছি, ডেমোক্রেসি ইজ কি তৈরি হয়, ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে এটা হচ্ছে 3টা কোলনে আমরা ইউজ করছি। গভর্নমেন্ট ট্রাইকোলন বলে, কিন্তু এখানে পাংচুয়েশন চিহ্ন দেওয়া আছে, এটাকে ট্রাইকোলন বলে, মানে 3টা স্টেটমেন্ট পরপর সাজানো। বলা হয়েছে ট্রাইকোলন, কিন্তু ইউজ করা হয় কমা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কেন ইউজ করা হয়? টু মেক সেন্টেন্সেস পাঞ্চি অ্যান্ড রিদমিক। সেন্টেন্সকে পাঞ্চি, অর্থাৎ তোমাকে মনে হয় তোমাকে আঘাত করছে, তোমাকে ছুঁয়ে যাচ্ছে, তোমাকে স্পর্শ করছে, তোমাকে ধাক্কা দিয়েছে, পাঞ্চ করছে। পাঞ্চ মানে ঘুষি মারা। এমন শব্দ ইউজ করবা, এমন শব্দ চয়ন করবা মনে হচ্ছে তোমাকে ঘুষি মেরে তোমার মনোযোগ আকর্ষণ করছে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জোর দিয়ে বলো যে সরকার হচ্ছে মানুষের দ্বারা তৈরি, সরকার মানুষের জন্য। সরকার মানুষের দ্বারা তৈরি, সরকার মানুষের জন্য কাজ করবে। তো এটা একটা সৌন্দর্য, এটা রিদম সৃষ্টি করে, এটা মেমোরাবিলিটি সৃষ্টি করে, এটা আমরা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি। তো দিজ আর মাস্টার রাইটিং, ঠিক আছে। পাঞ্চি এবং রিদমিক সাউন্ড তৈরি করে, পরিস্থিতি তৈরি করে কাউকে
মনোযোগ আকর্ষণ করা বা কাউকে কনভিন্স করার চেষ্টা করা, কারো থটকে জাগিয়ে তোলা, লজিক দিয়ে কাউকে কনভিন্স করা। তো দিস ইজ ট্রাইকোলন। আইরনি, তোমরা ড্রামাটিক আইরনি নিয়ে অনেক পড়েছো, তোমরা আরও ভবিষ্যতের আইরনি পড়বা। আইরনি দিয়ে বোঝাবে একটা, বলবে একটা, বোঝাবে আরেকটা। এক্সপ্রেসিং দ্য অপোজিট অফ হোয়াট ইজ মেন্ট, যা বোঝাতে চেয়েছে তার অপোজিট কিছু বলা। এটা নর্মালি হিউমার অ্যাড করার জন্য বলা হয়, বক্তব্যের মধ্যে হিউমার অথবা ক্রিটিসিজম অথবা সারপ্রাইজ করার জন্য এই ধরনের আইরনি ইউজ করে। ড্রামাটিক আইরনি ড্রামার মধ্যে ইউজ করা, তো ড্রামা ছাড়াও কিন্তু আইরনি ইউজ করা যায়। তো এটা খেয়াল রাখতে হবে, আইরনি ইউজ করে লেখার মধ্যে হিউমার, রসবোধ সৃষ্টি করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য অথবা কাউকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য আইরনি ইউজ করে। বলে একটা, বোঝায় একটা। হোয়াট এ প্লেজেন্ট ডে ডিউরিং এ স্টর্ম, একটা স্টর্ম, ঝড় দেখে বললা কি হোয়াট এ প্লেজেন্ট ডে, কী মনোমুগ্ধকর দিন। আসলে তুমি এটাকে ফান করলা, ইউ হ্যাভ মেড ফান অফ ইট, ওকে। ক্রিটিসাইজ করলা, তুমি হিউমার যোগ করলা। তুমি বেরোইছো ঘর থেকে একটা ভালো কাজে, ধুম করার ঝড় শুরু হয়েছে, তুমি পাশের জনকে বললা হোয়াট এ প্লেজেন্ট ডে, কি মনোমুগ্ধকর দিন। টু ক্রিটিক সার্টলি অর অ্যাড হিউমার, কোনো কিছু খুব সূক্ষ্মভাবে ক্রিটিসাইজ করা অথবা হিউমার যুক্ত করা, এর জন্যই আয়রন ইউজ করা। সো দিজ আর অল নন টু ইউ, তোমরা করেছো। লিটারি টার্মস অ্যান্ড ডিভাইসগুলো তোমাদের আছে, মানে রেটরিক ডিভাইসগুলো তোমরা পড়া আছে, তোমরা আশা করি জানবে। সো তোমাদের গত ক্লাসটা বিশেষ করে আমি যে প্যাথোস, ইথোস, তারপরে লোগোস, এই তিনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তার ফিল মেথড কীভাবে অ্যাপ্লাই করে পারসুয়েসিভ রাইটিং ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এই যে ডিভাইসগুলো আইরনি, তারপরে অ্যানাফোরা, তারপরে এলিটারেশন, অ্যাসোনেন্স, এগুলো কিন্তু ব্যবহার করে শিখতে হবে। ব্যবহার করে শিখলেই, বারবার ব্যবহার করে শিখলেই লেখা তোমার স্ট্যান্ডার্ড হবে, অ্যান্ড হবে, সমৃদ্ধ হবে। সবাই দেখলে তোমার লেখা যখন পড়বে তখন বলবে না, ইজ অ্যান এক্সপার্ট রাইটার। তো আশা করি তোমরা বুঝেছ। সবাই ভালো থাকো। আর একটা ক্লাস হবে, একটা ক্লাসের মাধ্যমে আমাদের থিওরিটিক্যাল প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে। আমাদের কিছু অ্যাসাইনমেন্ট হবে, আমি পঞ্চম অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি, দিয়ে দিবা আগামীকাল ইনশাআল্লাহ। পঞ্চম অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে একটা ক্লাস হবে, সর্বশেষ ক্লাস হবে। ওইখানে আমরা এডিটিং সিস্টেম দেখাবো, কীভাবে লেখা কীভাবে এডিট করতে হয়, সেটা দেখানোর পরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। তারপর আমরা ফিজিক্যালি একটা রিক্যাপ সেশন করবো, আমরা যে সার্টিফিকেটটা অ্যাওয়ার্ডিং করব, একটা অনুষ্ঠান করব, তারপরে আমরা সমাপ্ত ঘোষণা করব। কিন্তু তোমাদের জন্য আমার সাপোর্ট সারা বছরই থাকবে ইনশাআল্লাহ, আজীবন। যার যখন প্রয়োজন হবে সবাই, তাদের কোনো কনফিউশন থাকলে আমার কাছ থেকে জানতে পারবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে, কথা হবে।